তারা জিরো লাইনে বেড়া দিতেছে, এখন চোরাচালান হিসাবে আমাদেরকে ফায়ার করে দিবে। আজকে হয়তো তারা 4 ফিটের মতো বেড়াকাটা স্থাপন করেছে, নেক্সটে তারা এই বেড়াকাটাকে 10 ফিট বা 15 ফিটে রূপান্তরিত করবে। সীমান্তে বাড়ছে ভারতীয় আগ্রাসন। দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব। প্রোপাগান্ডায় বহির্বিশ্বে নষ্ট হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। কূটনীতিতে নতুনত্ব আনার পরামর্শ। আমাদের কূটনৈতিক চেহারাটাকে আরেকটু পরিবর্তন করা দরকার, একটু আধুনিকায়ন দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। দর্শক, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনে। প্লট জালিয়াতির অভিযোগে এবার টিউলিপকে আসামি করে দুদকে মামলা। অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 33 বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর ছাত্র সংসদ নির্বাচন। 1 ফেব্রুয়ারি তফসিল, 3 দফা দাবিতে কমপ্লিট শাটডাউনে জগন্নাথ। নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, অভিযোগ রিজভির। আন্দোলনের হুঁশিয়ারি কর্নেল ওলির। বিএনপির সঙ্গে বিরোধ নেই বলছে জামাত। চলতি বছরই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট, জানালেন হাই কমিশনার। যোগাযোগ প্রতিবন্ধকতা প্রভাব ফেলেছে দুই দেশের বাণিজ্যে। এখনো নিয়ন্ত্রণের বাইরে অ্যাঞ্জেলেসের দাবানল। বাড়ছে মৃত্যু। উদ্ধারকর্মী পাঠালো কানাডা, মেক্সিকো। ঘর পড়ছে হলিউড তারকাদের। এবং গঠনতন্ত্রে পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। ঢাকার ক্লাবে পরিচালকদের পদ 12 থেকে 4 করার প্রস্তাব। ক্ষুব্ধ ক্লাব কর্মকর্তারা। তারা কতটুকু জানে এটা আমি সন্দেহা। ক্লাব অফিসিয়ালদের অপমান করার জন্য এরকম একটা তারা এগুলো পায়তারা করতেছে। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক, দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবার বিস্তারিত। বাংলাদেশ সীমান্তে আগ্রাসন বাড়ছে ভারতের। কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে এখনো থমথমে লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত এলাকা। ঘটনার 2 দিন পরেও উদ্বেগ আতঙ্কে এলাকাবাসী। শুক্রবার বাংলাদেশের দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্য রেখার 150 গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করে বিএসএফ। শেষমেশ বিজিবি বিএসএফ এর মধ্যস্থতায় বেড়া নির্মাণ কার্যক্রম বন্ধ করে ভারত। গত শুক্রবার সকালে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায় 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। শুরু হয় বিজিবি বিএসএফ উত্তেজনা। বর্তমানে সীমান্তে উত্তেজনা না থাকলেও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর মধ্যে। এখন আমরা কৃষিকাজ করতে গেলাম, তারা জিরো লাইনে বেড়া দিতেছে, এখন চোরাচালান হিসাবে আমাদেরকে ফায়ার করে দিবে। আজকে হয়তো তারা 4 ফিটের মতো বেড়াকাটা স্থাপন করেছে, নেক্সটে তারা এই বেড়াকাটাকে 10 ফিট বা 15 ফিটে রূপান্তরিত করবে। এদিকে বিজিবি জানিয়েছে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের একটা চেষ্টা অব্যাহত আছে। তারপরেও বিজিবি এখানে কঠোর অবস্থান নিয়ে আছে। ওরা ওদের যত ট্রুপস সেখান থেকে ওরা ওই যে প্রতিরক্ষা অবস্থান বা মুখোমুখি অবস্থান থেকে প্রথমে ট্রুপস সরাই নেবে। আমরা সন্ধ্যার সময় আমাদের ওখান থেকে। এলাকাবাসী জানান, স্বাধীনতা যুদ্ধের পর থেকেই জেলার এই সীমান্তে কাঁটাতারের বেড়া ছিল না। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের আগ্রাসী মনোভাবে সীমান্তে শান্তিপূর্ণ বসবাসে ভাটা পড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে সীমান্ত ইস্যুতে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলবের একদিন না পেরোতেই দিল্লিতে বাংলাদেশের উপ হাইকমিশনার নুরুল ইসলামকে পাল্টা তলব করেছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি উপ হাইকমিশনারকে তলব করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। বলা হয়েছে, দিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নুরুল ইসলামকে তলব করা হয়। বাংলাদেশ ভারতের 4156 কিলোমিটার সীমান্তের নির্দিষ্ট 5টি স্থানে ভারত বেড়া নির্মাণের চেষ্টা করছে। এমন অভিযোগে রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। এর পরদিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি উপ হাইকমিশনারকে তলব করে দিল্লি।
এ বিষয়ে বিস্তারিত জানাতে ভারত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনারকে তো তলব করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রুবা। যেমনটা বললে যে হাই কমিশনারকে তলব করা হয়েছে, দেখো গত 5ই আগস্টের পর কিন্তু বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তারপর থেকে কিন্তু দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখছি মতান্তর হচ্ছে, মতনৈক্য হচ্ছে। তার মধ্যে কিন্তু এখন সবথেকে বেশি যেটা প্রবলভাবে মানে দেখা দিয়েছে সেটা হলো দুই দেশের মধ্যে কাঁটাতারের সীমান্ত নিয়ে, যেটা বিএসএফ এর তরফ থেকে বারে বারে করে বলা হচ্ছে যে অনুপ্রবেশ ঠেকাতে যেই সব জায়গায় কাঁটাতার নেই সেখানে কাঁটাতার দেওয়া হবে। বিজিবির তরফ থেকে অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ডের থেকে কিন্তু বলা হচ্ছে যে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে বিএসএফ কাঁটাতার দিচ্ছে। এই নিয়ে কিন্তু এখন প্রতিনিয়তই দেখছি আমরা তাপ উত্তাপ বাড়ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেটা মালদা, কোচবিহার এবং বিভিন্ন যে উত্তরবঙ্গের দিকগুলো থেকে আমরা দেখছি এরকম উত্তাপ বাড়ছে। এরই প্রেক্ষিতে আমরা দেখলাম যে গত রোববার দিন ভারতের যে হাই কমিশনার ঢাকায় তিনি প্রণয় ভার্মা তাকে ডেকে পাঠালো বাংলাদেশের সরকারের তরফ থেকে। এর প্রেক্ষিতে দেখলাম আজকে আমরা দিল্লিতে যে ঢাকার বাংলাদেশের যে হাই কমিশনার আছে সেখানকার যিনি এখন দায়িত্বে আছেন অর্থাৎ ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠালো। যদিও সরকারি বিবৃতি এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের তরফ থেকে কিছু দেওয়া হয়নি, তবে আমরা স্পষ্ট যেটা সূত্র মারফত পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে যেটা জানতে পেরেছি সেটা তারা বলেছে যে বিজিবিকে বাধা দান করতে নিষেধ করুন, বিজিবির এখানে কোনো জায়গা নেই, এটা কিন্তু ভারতীয় জমির উপর দেওয়া হচ্ছে, এরকম কিন্তু একটি বার্তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে। এরকম যখন একটা পরিস্থিতি চলছে তার সঙ্গে আরেকটি তথ্য আমি দিয়ে রাখি। আজকে কিন্তু ভারতের যিনি স্থলবন্দরের স্থলসেনার যে প্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি কিন্তু আজকে বলেছেন যে দুই দেশের যে কৌশলগত দিক আমরা নজর রাখছি, দুই দেশের সুসম্পর্কের দিকে আমরা নজর রাখছি, দুই দেশ কিন্তু একে অপরের প্রতি নজর রাখছি। আর এই পরিপ্রেক্ষিতেই প্রণয় ভার্মার পর নুরুল ইসলামকে ডেকে ফেলা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে দুই দেশের সরকারের তরফ থেকে। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে ভারত থেকে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ। একদিকে ভারতীয় গণমাধ্যমের উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের বিদেশি শাখার কর্মকাণ্ড। এসব কারণে বহির্বিশ্বে নষ্ট হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন জাতীয় ঐক্যমত সৃষ্টি করতে হবে, কূটনীতিতে আনতে হবে ভিন্ন মাত্রা। বলছেন দ্বিপাক্ষিক সম্পর্কে ঘাটতি সৃষ্টি হয়েছে বলেই পার্শ্ববর্তী দেশের হাই কমিশনারকে তলব করতে হচ্ছে। রাজনৈতিক সরকার এলে অনেক সংকটের সমাধান হবে বলেও মনে করেন বিশ্লেষকেরা। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকেই ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বেশ শীতল। ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা ও দেশি বিদেশে রাজনৈতিক দলগুলোর দলাদলিতে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। এটা আমাদের বিরাট ক্ষতি করছে, আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একটা উপায় হতে পারে জাতীয় ঐক্য, বলছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। জাতীয় ঐক্যমত্যের জায়গা তৈরি করা ছাড়া আপনি বাংলাদেশের এই ভাবমূর্তিগত সংকট আপনি উতরাতে পারবেন না। আমার এখানে যে বাস্তব অবস্থা, সেই বাস্তব অবস্থা ভিত্তিক এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের কূটনীতিটাকে ছড়িয়ে দিতে হবে, বা আমাদের কূটনৈতিক চেহারাটাকে আরেকটু পরিবর্তন করা দরকার, একটু আধুনিকায়ন দরকার। পরামর্শ দেন রাজনীতিতে ক্ষমতা নয়, সবার আগে দেখতে হবে দেশের স্বার্থ। তার দেশের দলের প্রতিনিধি হয়ে এই ওখানে রাজনীতি করেন বা করবার চেষ্টা করেন, তো কাজে এতে ক্ষতি হচ্ছে তো, এবং এটা আমাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা বড় ধরনের দুর্বলতা। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সৃষ্ট উত্তেজনাকে দুই দেশের কূটনৈতিক দুর্বলতা বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে যে বারবার তলব করছেন, তাতে এটাও বোঝা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের কূটনৈতিক দুর্বলতার বহিঃপ্রকাশ। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে থাকা উচিত নিজেদের স্বার্থ ও সীমান্ত রক্ষা। নিজেদের বর্ডার এবং নিজেদের যে জাতীয় স্বার্থটা নিজেদেরকেই প্রোটেক্ট করতে হবে, এটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির এই মুহূর্তে ভিত্তি হওয়া উচিত। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনে গণহত্যা ও সহিংসতার গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের। শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এসব কল রেকর্ডের ফরেনসিক করতে সংশ্লিষ্টদের সহযোগিতার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর এদিকে জুলাই আগস্ট আন্দোলনে আলোচিত শহীদ আবু সাঈদের পরিবার
শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ট্রাইব্যুনালে। সরকার পতনের এক দফা আন্দোলনে গোটা দেশ যখন উত্তাল, তখন ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালায় শেখ হাসিনা, তার মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করারও নির্দেশনা দেয় সরকার, যার অডিও ভিডিও সহ নানা ডিজিটাল তথ্য উপাত্ত ফাঁস হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর। জুলাই গণহত্যার বিচারে এসব ডিজিটাল সাক্ষ্য প্রমাণকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সোমবার সংশ্লিষ্ট কল রেকর্ড, অডিও ভিডিও সহ ডিজিটাল সাক্ষ্য প্রমাণের ফরেনসিক করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে আবেদন করে প্রসিকিউশন। এ সময় সিআইডি, এনটিএমসি, বিটিআরসি সহ সংশ্লিষ্টদের সহযোগিতা দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। ফুটেজ, কল রেকর্ড, মেসেজ এবং আদার ইলেকট্রনিক এভিডেন্স, এগুলো সবই আমরা যাচাই বাছাইয়ের জন্য চেয়েছি। জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশের এসি তানজিল আহমেদ ও গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি কনস্টেবল আকরামকে গ্রেপ্তার দেখিয়ে আগামী সোমবার হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আজ আমরা প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার আবেদন জানিয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল সেটা আমাদের মঞ্জুর করেছেন এবং তাকে আগামী সোমবার অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন। এদিকে শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জুলাই আগস্ট আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাইদের পরিবার। লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে। তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। একের পর এক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ উঠে আসছে শেখ পরিবারের বিরুদ্ধে। পূর্বাচলে কূটনৈতিক এলাকায় প্লট জালিয়াতি এবং ভোগ দখলের অভিযোগ অনুসন্ধানের পর এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনা এবং রেহানা পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি, লুটপাট করে বিদেশে অর্থ পাচার আর ক্ষমতার অপব্যবহার এমন নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ক্ষমতাচ্যুত হওয়ার পর একে একে বের হয়ে আসছে সেসব দুর্নীতি আর অনিয়মের তথ্য। শেখ হাসিনার ছোট বোন রেহানা রাজুকের বরাদ্দকৃত প্লট থাকা সত্ত্বেও শেখ হাসিনার ক্ষমতা অপব্যবহার করে নিজ নামে অবৈধভাবে দখল করেছে পূর্বাচলের কূটনৈতিক এলাকার 10 কাঠা প্লট। অভিযোগের প্রেক্ষিতে হাসিনা, শেখ রেহানা, রাজুক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের নামে মামলার কথা জানান দুদকের মহাপরিচালক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিক, তার মেয়ে জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 15 জন আসামির বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। শেখ হাসিনা ও ছেলে জয়ের প্লট ভাগাভাগির তথ্য জানতে পেরে যুক্তরাজ্যে বসেই বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান সিদ্দিকের নামে একই প্রকল্পে 10 কাঠা করে প্লট বরাদ্দের ব্যবস্থা করেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। রাজুক পূর্বাচল প্রকল্পে বেআইনিভাবে পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার পূর্বক প্লট বরাদ্দের প্রেক্ষিতে এই আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে। টিউলিপ সহ প্লট সংক্রান্ত 3 মামলায় মোট আসামি করা হয়েছে 47 জনকে। যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় টিউলিপের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। 33 বছর পর ছাত্র সংসদ নির্বাচনের পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই নির্বাচন বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। এ সময় উপাচার্য জানান, নির্বাচনের তফসিল আগামী 1 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। সর্বশেষ 1992 সালে জ্যাকসো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে গত জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন প্রফেসর ইউনূস। তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষাগত অগ্রগতিতেও সন্তোষ জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সময়মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি সহ ৩ দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, কোনো আশ্বাস নয়, লিখিতভাবে না জানালে ঘরে ফিরবে না তারা। এর আগে রবিবার থেকে আমরণ অনশন ও সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করা সহ ৩ দফা দাবিতে রবিবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনে অনশনের পাশাপাশি কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ক্যাম্পাসে মিছিল করে শিক্ষার্থীরা। অনশনে অসুস্থরাও স্যালাইনের ব্যাগসহ যোগ দেয় কর্মসূচিতে। বলেন, আর আশ্বাসের ফুলঝুরি নয়, এবার আন্দোলনের ফসল নিয়েই ক্লাসে ফিরবে তারা। মন্ত্রণালয় থেকে 2-3 মাসের মূলা ঝোলানোর কথা শুনে আমরা চলে আসছি, সেই মূলা এখনো ঝুলে আছে। এখন পর্যন্ত কোনো আশ্বাসই পাওয়া যাচ্ছে না তেমন ভাবে। যারা অনশনরত অবস্থায় ছিলেন তাদের মধ্যে থেকে 15 জন গুরুতর অসুস্থ, তারা হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের অবস্থা খুবই করুণ। প্রত্যেকটা ক্লাস পরীক্ষা বর্জন করেছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই অব্যাহত রাখবো আমাদের কর্মসূচি। দুপুরে সংবাদ সম্মেলন করে জানানো হয়, বিকেল 4টার মধ্যে দাবি মানার বিষয়টি লিখিতভাবে না জানালে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন তারা। অনশনকারীদের এবং এখানে যে গণজমায়েতে শিক্ষার্থীরা আছে তাদের সর্বসম্মতিক্রমে স্বাক্ষরিত এই যে দাবি, এই দাবিগুলো আমলে নিয়ে বৈঠক করার অঙ্গীকার দিলে তবে আমরা অনশন থেকে পিছু হটব। পরে বিকেলে পদযাত্রা নিয়ে সচিবালয়ে যান শিক্ষার্থীরা। পুরান ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলের স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শেষ করা, আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী জুবাইর সানি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সানি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো সচিবালয়ের সামনে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, কি দেখছেন সেখানকার পরিস্থিতি, কি বলছেন তারা? এবং আমি যদি দেখাতে চাই যে তারা এখনো অবস্থা এখানে অবস্থান করবে, অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছি যে তাদেরকে অনেককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ তারা গতকাল সকাল থেকেই তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং সেটি কিন্তু এখনো তারা সচিবালয়ের একদিনের সামনে তাদেরকে আসলে আশ্বাস তারা এখনো পাননি। সে কারণে কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা এখনো চলমান রেখেছে এবং সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে। আমি যদি দেখাই যে সচিবালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন। তারা যেটি বলছেন যে 3টি দাবির কথা তারা বলছেন, এর মধ্যে অন্যতম যে তাদের কেরানীগঞ্জে যে ক্যাম্পাসটি নির্মিত হচ্ছে সেটা সেনাবাহিনীকে দিয়ে দেওয়া, তাদের 2টি যে হল নির্মাণ হচ্ছে সেগুলোর কাজ দ্রুত শেষ করা এবং যে পর্যন্ত হলের নির্মাণ কাজ শেষ না হবে তো সে পর্যন্ত 70% শিক্ষার্থীকে যে থাকার যে ভাতা সেটি প্রদান করা। তো এই দাবিতে তারা এখনো অবস্থানে রয়েছেন, সচিবালয়ের সামনে তারা অবস্থান করছেন, কিন্তু তাদের সঙ্গে এখনো কেউ আসলে যোগাযোগ করেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো রুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনাকে ধন্যবাদ। ষড়যন্ত্রকারীরা সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দিতে চায়, এমন অভিযোগ করেছে বিএনপি। এদিকে দ্রুত নির্বাচন না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। আর জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্বের কিছু নেই। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া ও মিলাদের আয়োজন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার পরিবার বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে বিদেশে 80,000 কোটি টাকা পাঠিয়েছে। ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বলেও অভিযোগ তার। আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময়ে সময়ে যে চুক্তি হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, সেটাও মানছে না যে শূন্য রেখা থেকে 150 গজ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে। সেগুলোর কোনো কিছুই তারা
না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে রাজধানীর মিরপুরে রূপনগরে রাষ্ট্র মেরামতে 31 দফা নিয়ে কর্মশালায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ মানবে না। কিছু ষড়যন্ত্রকারী রয়েছে, সেই ষড়যন্ত্রকারীরা সংস্কারের নামে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। আপনারা যেটা মেনে নেবেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচন নিয়ে কথা বলেছেন এলডিপির সভাপতি অলি আহমেদও। রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন দিতে বেশি বিলম্ব করলে আন্দোলনে নামবে এলডিপি। সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। কারণ আমাদের দীর্ঘ 15 বছরের আমাদের যে ত্যাগ তিতিক্ষা 5 আগস্ট এমনি আকাশ থেকে নামে আসে নাই। 5 আগস্ট হয়েছে আমাদের কর্মফলের কারণে। কারণ এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের সাথে কথা বলেন। জানান, বিএনপির সঙ্গে তাদের তেমন কোনো দূরত্ব নেই। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। ব্রাজিল বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। চলতি বছরেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এদিকে ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FPCCI সভাপতি বলেছেন, বিগত দিনে সমুদ্র এবং আকাশপথে সরাসরি যোগাযোগ না থাকায় প্রত্যাশা অনুযায়ী দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্ভব হয়নি। আর রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন FPCCI প্রশাসক। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরাম আয়োজন করে এই মতবিনিময় সভার। এতে যোগ দেন দুই দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী নেতা ও প্রতিনিধিরা। ডিজিটাল উপস্থাপনায় তুলে ধরা হয় বিভিন্ন খাতে দুই দেশের ব্যবসা বাণিজ্যের সম্ভাবনাসমূহ। অনুষ্ঠানে বাংলাদেশে সফররত FPCCI সভাপতি বলেন, সুযোগ থাকলে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের বিনিয়োগকারীরা। Both Pakistan and Bangladesh are strategically located in South Asia with access to major trade routes in the Indian Ocean. CPEC, China-Pakistan Economic Corridor, and the One Belt, One Road, the potential for boosting trade can be realized significantly. দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হচ্ছে বলে জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার। জানান, শীঘ্রই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিমান চলাচল শুরু হবে। Direct flight is a very important issue right now. It is just a matter of time. Both sides are actually working on it actively, and hopefully before the mid of 2025 we will see direct flights. ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের যৌথ উদ্যোগে বাংলাদেশের শিল্প কারখানা গড়ে তোলার প্রস্তাব করেন FPCCI প্রশাসক। We welcome the investors from Pakistan, also the exporters and importers of both the countries to engage their trade. We believe that in future there are a lot of opportunities. গেল 2023-24 অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশ $650 মিলিয়ন পণ্য আমদানি করলেও বিপরীতে রপ্তানির পরিমাণ ছিল মাত্র $61.9 মিলিয়ন পণ্য। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ভয়াবহ দাবানল। আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। এদিকে বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। আর আগুন নেভাতে পাশে দাঁড়িয়েছে কানাডা ও মেক্সিকো। প্রায় সপ্তাহ ধরে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা আনা নামের ঝড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা গিয়েছিল, তবে গতি আবার বাড়তে থাকায় পুড়ছে নতুন নতুন এলাকা। ভয়াবহ এই বিপর্যয়ে লস অ্যাঞ্জেলেসের 12,000 অবকাঠামো ধ্বংস হয়েছে, আরও 57,000 অবকাঠামো ঝুঁকির মুখে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে 1,53,000 মানুষকে। এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা এই বিলাসবহুল নগরীর বাসিন্দারা। For the past few days,
so many families, so many people has been suffer from this wildfire disaster. দাবানলে বিখ্যাত জাদুঘর জে পল গেটি মিউজিয়াম এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস অ্যাঞ্জেলেস হুমকির মুখে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিবেশী কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়া দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য দমকল কর্মী পাঠাচ্ছে তার দেশ। এরই মধ্যে সহায়তায় এগিয়ে এসেছে মেক্সিকো। এদিকে বুধবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আর বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। মাসুদ রানা, নিউজ 24। সাধারণ মানুষ থেকে হলিউডের তারকা দাবানল যেন কারো প্রতি কোনো রকম ছাড় দেয়নি। লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে ছাই হয়ে গেছে হলিউডের অনেক তারকার বাড়ি। প্রকৃতির এই নির্মম রোষের শিকার হয়েছেন অস্কারজয়ী অভিনেতা মেল গিবসন, জেফ ব্রিজেসের মতো বিখ্যাত ব্যক্তিরা। বিসিবি গঠনতন্ত্রে পরিবর্তন আনতে যাচ্ছে। এরই মধ্যে কাজ শুরু করেছে 5 সদস্যের কমিটি, যেখানে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ছাড়াও আছেন একজন লিগ্যাল অ্যাডভাইজার, 2 জন আইনজীবী ও একজন এনএসসির সদস্য। ঢাকার ক্লাব থেকে পরিচালকের পদ 12 থেকে 4 জনে আনতে চায় বিসিবি। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্লাব কর্মকর্তারা। সাবেক অধিনায়ক রকিবুল হাসান গঠনতন্ত্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও দিলেন ব্যাখ্যা। দর্শক, সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন শুভদেবনাথ। সরকার পতনের সাথে সাথে বিসিবিতেও পরিবর্তন এসেছেন নতুন সভাপতি এবং বোর্ড পরিচালক। তাদের চাওয়াতে গঠনতন্ত্রে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। আগে ঢাকার ক্লাব ক্রিকেট থেকে কাউন্সিলর দেওয়া হতো ডিপিএল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে অংশ নেওয়া দলগুলো থেকে 76 জনকে। সে সংখ্যা এবার 30-এ নামিয়ে আনতে চায় বিসিবি। এছাড়াও গঠনতন্ত্র অনুযায়ী ক্যাটাগরি 2 ক্লাব ক্রিকেট থেকে 12 জন পরিচালক হওয়ার সুযোগ থাকলেও তা 4 জন করা হচ্ছে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্লাব কর্মকর্তারা, যারা সব সময় দেশের ক্রিকেটে বড় অবদান রেখেছেন। তারাই প্রশ্ন তুললেন, যারা গঠনতন্ত্র তৈরিতে কাজ করেছেন কজন ক্রিকেট সম্পর্কে ধারণা রাখেন? এই সিদ্ধান্ত বাস্তবায়নের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেয় ক্লাবগুলো। ক্রিকেট ব্যাকগ্রাউন্ডের লোক কিনা সেটাও আমাদের জানা নাই, ঠিক আছে, এবং ওনাদের ক্রিকেট জ্ঞান কতটুকু আছে। আমাদের এত বছর ধরে যে ক্রিকেট বোর্ডে ইলেকশন হচ্ছে বা কনস্টিটিউশন চলছে, এইটা নিয়ে তারা কতটুকু জানে এটা আমি সন্দেহান। ক্লাব অফিসিয়ালদের অপমান করার জন্য এরকম একটা তারা এগুলো পায়তারা করতেছে। এই ক্লাবের টাকা দিয়ে কিন্তু অনেকে এস্টাবলিশ হয়েছে। তবে বাড়ছে ক্যাটাগরি 1 থেকে পরিচালকের সংখ্যা। আগে 10 জন থাকলেও তা 13 জন করতে যায় ক্রিকেট বোর্ড। একজন বাড়িয়ে ঢাকার পরিচালক 3 জন। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী থেকে 2 জন করে পরিচালক নিয়োগ করা হবে। একজন সভাপতি 2 বারের বেশি বোর্ডে থাকতে পারবেন না। সাথে পরিচালকের পদ কমিয়ে 25 থেকে 21 জনে আনা হবে। সাবেক অধিনায়ক রকিবুল হাসান গঠনতন্ত্রের পরিবর্তন নিয়ে দিয়েছেন ব্যাখ্যা। আর মোহাম্মদ রফিকের মতে এমনটা হলে বিষয়টি হবে আত্মঘাতী। এইসব মেম্বারও দরকার, কারণ কি আপনি যখন এখন তো বোর্ডে আপনি ইলেকশন হয়, তো ইলেকশন আপনি কে দিবে, আপনি সিলেকশনটা কে করবে? এই ভোটাররাই করবে। এই যে কনস্টিটিউশন তো অ্যামেন্ড করতে হবে। অ্যামেন্ড করতে হলে এটাকে আপনাকে এজিএম করতে হবে। সিসিডিএম তো ক্লাবগুলো নেই, তো ক্লাব ওইখানেও আছে এখানেও আছে, এবং দেখা যাচ্ছে যে ওইরকম ক্রিকেট সমৃদ্ধ লোকজন খুব আসার সুযোগ নাই, খেলোয়াড়রাও আসতে পারছে না। গঠনতন্ত্র পাশ করতে হবে এজিএমে। হাসিনা সরকার পতনের পর অধিকাংশ কাউন্সিলর পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অংশগ্রহণ ছাড়া এমনটি হওয়ার সুযোগ খুব একটি দেখছেন না কেউ। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। আর এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, এছাড়া আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।